সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা এই করোনার মহামারীতে সবাই সুস্থ আছো, ভালো আছো। সুস্থ থাকো, ভালো থাকো কামনা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি মহৎ উদ্যোগ হল অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-27-15, কোর্সের নাম আপেক্ষিক তত্ত্ব কসমোলজি, লেকচার নাম্বার 2, লেকচারের শিরোনাম মাইকেলসন মর্নের পরীক্ষা, শিক্ষকের নাম মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী অধ্যাপক, কলেজানি এমসি কলেজ সিলেট। আজকে পাঠদানের শিরোনাম হলো মাইকেলসন মর্নের পরীক্ষা। তোমরা মাইকেলসন মর্নের পরীক্ষার নাম তোমরা আগে শুনেছ। দুইজন বিজ্ঞানী খুব বিখ্যাত ছিল ইথারের অস্তিত্ব নিয়ে আলোচনা করার জন্য। মাইকেলসন মর্নের পরীক্ষা বর্ণনা করতে গেলে মাইকেলসন মর্নের পরীক্ষার সাথে আমাদের ইথার যে সম্পর্ক যুক্ত, এই সম্পর্ক তোমাদের আলোচনা করব। সম্প্রতি গ্রেভিটেশন ওয়েভ শনাক্ত হয়েছে। গ্রেভিটেশন ওয়েভ শনাক্তনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে মাইকেলসন মর্নের পরীক্ষা একই পদ্ধতিতে হয়েছিল। আচ্ছা, এখানে দেখো আমাদের মাইকেলসন মর্নের পরীক্ষা কিসের পরীক্ষা? এটা হল ইথারের অস্তিত্ব পরীক্ষা। বিভিন্ন জন বিজ্ঞানী বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন পৃথিবীতে ইথার অস্তিত্ব আছে, কেউ কেউ বলেছেন ইথারের অস্তিত্ব নাই। তো এই যে অস্তিত্ব আছে অস্তিত্ব নাই, এই নিয়ে অনেক ধরনের সমস্যা ছিল। অর্থাৎ পৃথিবী সাথে ইথারের যে আপেক্ষিক বিদ্যমান তা ছিল কি না, তাই নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ দিয়েছিল। তার মধ্যে মাইকেলসন মর্নের যে একটা পরীক্ষা, তার পরীক্ষার প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে পৃথিবীতে ইথারের কোনো অস্তিত্ব নেই। তার এই পরীক্ষাটি পুরা বিশ্ব জুড়ে তখন সমালোচনার আলোড়ন সৃষ্টি করেছিল এবং তার এই পরবর্তী সময় তার এই পরীক্ষার জন্য তাদেরকে অনুরোধ করেছিল। ইথার হলো একটা স্থিতিস্থাপক মাধ্যম যার ঘনত্ব খুবই কম, কিন্তু তার স্থিতিস্থাপকতা খুব বেশি এবং এই ইথার সাধারণত বায়ু মাধ্যমে বায়ু চলাচল কোনো বাধা পরিবর্তন করে না। কিন্তু অনেকে বলছে যে ইথার বাধা পরিবর্তন করতে হবে। তার উপর ভিত্তি করে মাইকেলসন মর্নের পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষা আমরা প্রথমে সুপ্রিয় তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা যন্ত্র দেওয়া আছে এখানে। মানে এখানে এটা হলো আলোক উৎস, এটা হলো একটা মিরর, হাফ সিলভার মিরর বলা হয়। আর এটা একটা মিরর, এটা একটা মিরর। আলোক রশ্মিটা এখান থেকে এই দুইটা মিররের মধ্যে কোণ হলো 45 ডিগ্রি, আর এখানে যে হাফ সিলভার মিররের কোণ হলো 45 ডিগ্রি, আর দুইটা মিররের মধ্যে কোণ হলো 90 ডিগ্রি। এখানে উৎস থেকে যে আলোক রশ্মিটা আসবে, আসার পরে এই জায়গাতে আমাদের এই মিরর আসার পর আলোক রশ্মিটা দুটো সমান বেগে ভাগ হয়ে যাবে, একটা যাচ্ছে নর্থে, একটা যাচ্ছে ইস্টে। অর্থাৎ এই আলোক রশ্মি এই জায়গাতে যাওয়ার পর আবার কি আলোক রশ্মিটা আবার ফিরে আসবে, একই সেম রাস্তায় ফিরে আসবে। আবার আলোক রশ্মিটা এই ওয়েস্ট থেকে ইস্টে যাওয়ার পর আবার এইদিকে ফিরে এসে আসার পর এই মিরর আসার পর আলোক রশ্মি দুটি কি করবে, একত্রিত হয়ে কথা চলে যাবে, একটি টেলিস্কোপে যাবে, তখন এখানে বিদ্যুৎ সৃষ্টি হবে। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এরপর তারা যে যন্ত্রে নিরন্তর গোলাকার অংশকে বিপরীত দিকে ঘুরিয়ে দিলেন, যদি ইথার থাকে তাহলে বেগ বিপরীত দিকে হবে। তাহলে কি বলা হচ্ছে যে যদি ইথার থাকে তাহলে বেগ বিপরীত দিকে, যদি ইথার না থাকে তাহলে কি আমাদের বেগটা বিপরীত যাবে না।
ফলে ব্যতিচারও বিভিন্ন সময় বিভিন্ন কথা, কারণ ইথারের উপর ভিত্তি করে ব্যতিচার হওয়ার কথা ছিল, কিন্তু তারা দেখতে পেলেন যে আলো যে দিকে যাক না কেন তার ব্যতিচার কি হয়েছে একই দিকে, অর্থাৎ এখানে কোনো ইথার আলোর গতিবেগের উপর ইথারের কোনো অস্তিত্ব ছিল না। অন্যভাবে বলা যায় যে সকল দিকে আলোর বেগ কি থাকে একই, অর্থাৎ সকল দিকে আলোর বেগ মানে এখানে আলোর বেগের পরিবর্তনের জন্য ইথারের কোনো অস্তিত্ব নাই। এই পরীক্ষার মাধ্যমে মৌলিক মাইকেল ঘোষণা করেন যে ইথার কোনো মাধ্যম নেই, অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে এখানে কোনো ইথার মাধ্যম নেই, কারণ ইথার থাকতে আলোর গতিবিধি পরিবর্তন করতো, কিন্তু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। মাইকেলসন মৌলিক পরীক্ষার সাথে পরীক্ষায় আবার অন্যভাবে দেখাচ্ছিল যে এখানে যে মাইকেলসন মৌলিক দুইজন লক্ষ্য করলেন যে উভয় দিকে আয়না দুটি থেকে প্রতিবর্তিত একই সময়ে পর্যবেক্ষণ বিন্দুতে ফিরে এসেছে, যেহেতু পূর্ব দিকে আয়না থেকে আলো প্রতিফলিত হয়ে পশ্চিম দিকে অর্থাৎ পৃথিবী চলার দিকে ফিরে এসেছে, এই আলোর বেগ উত্তর দিকে আয়না থেকে প্রতিফলিত আলোর বেগের চেয়ে কম হওয়ার কথা, অর্থাৎ এখানে পশ্চিম থেকে যখন পূর্ব দিক থেকে যখন পশ্চিম দিকে যাচ্ছে তখন আলোর বেগ কম হওয়ার কথা, কারণ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেলে আলোর বেগের যে আছে তাতে কম হওয়ার কথা, কিন্তু এখানে কারণ কম হচ্ছে না, এখানে অ্যান্টোফেরোমিটার একটা কাজ করতেছে, অর্থাৎ এখানে অ্যান্টোফেরোমিটারের যে বেগের পরিবর্তন করে দিচ্ছে, এইরকম একটা ধারণা ছিল, অর্থাৎ এই আলোর বেগ উত্তর দিকে আয়না থেকে প্রতিফলিত হয়ে আলোর বেগের চেয়ে কম হবার কথা, কারণ উত্তর দক্ষিণ দিক থেকে তার প্রভাব তেমন একটা প্রভাব ফেলে না, তাই আলোর বেগের পরিবর্তন হয় না, কিন্তু পর্যবিন্দুতে একই সময় একে বেগে দুই আয়না থেকে আলো ফিরে এসেছে, তার আয়নাগুলো অবস্থান এবং আলোকউৎসের অবস্থান পরিবর্তন করে বারবার পরিষ্কার করে দেখালেন যে সব ক্ষেত্রে গেলে আলো একই হবে, অর্থাৎ এখানে কোনো আলোর বেগের পরিবর্তন, আলোর বেগ সব দিকে কি সমান। মাইকেলসন মৌলিক এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় যে আলোর গতি সব দিকে সমান, তার নিশ্চিত হলেন যে ইথারের বিপরীতমুখী প্রবাহ আলো গতির কোনো বাধা দিতে পারে না, তাই আলো চলাচলের জন্য ইথারের কোনো হাত নাই, ইথার অস্তিত্ব এভাবে ভেঙে পড়ে, কিন্তু বাদ সাথে কিছু বিজ্ঞানী যারা ইথার অস্তিত্ব ভাঙতে না আসে, তাদের মনে অন্ধবিশ্বাস মতো গড়ে উঠেছিল ইথারের অস্তিত্ব। এইসব বিজ্ঞানীদের মধ্যে আইরিশ বিজ্ঞানী ক্লিফ ছিলেন তেমনই একজন। জেরাল্ড মাইকেলসন মৌলের পরীক্ষাটি বলেন পূর্ব দিক বা পৃথিবীর গতির দিকে পাঠানো আলো আয়নাতে প্রতিফলিত পশ্চিম দিক থেকে পৃথিবীর গতির বিপরীত দিকে ফিরে আসতে বেশি সময় লেগেছে, কিন্তু সেটা যায়নি, কারণ পৃথিবীর গতির কারণে ইন্টারফেরেন্সের দিকে কমে গেছে। তাহলে আমরা কি বলছি যে পূর্ব দিক থেকে এসে বলেছে পূর্ব দিক থেকে যদি পশ্চিম দিকে আলোটা আসে তাহলে কি এখন কি তাদের কি সময় বেশি লাগার কথা ছিল, কিন্তু এখানে বেশি সময় লাগছে না, কারণটা কেন হলো, কারণ যে তারা বলছে যে ইন্টারফেরোমিটারটা পৃথিবী পশ্চিম দিকে দৈর্ঘ্যটা ছোট করে দিয়েছে, অর্থাৎ আলোর গতিবেগে কমে গেছে, যেহেতু ছোট গতি কমে গেছে, অর্থাৎ কেন কমে এই গতি কমার কারণ হলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আলো আসতে ততটুকু সময় লাগে, পূর্ব দিক থেকে পর্যন্ত আলো ততটুকু সময় হয়, এই জন্য ইন্টারফেরোমিটার তার গতি কমে দুটোকে সমান করে দিয়েছে। ঠিক সেই রকম এই কমে যাওয়ার কতটুকু, কিন্তু দৈর্ঘ্য কমে যাওয়ার পরিমাণ কতটুকু হবে তা নির্ভর করে ইন্টারফেরোমিটার বেগের উপর, অর্থাৎ বেগের উপর ভিত্তি করে সবকিছু আছে। এখানে ইন্টারফেরোমিটার চলছে পৃথিবীর গতিতে, তাই এর দৈর্ঘ্য কমে যাওয়া পশ্চিম দিকে বা পৃথিবীর গতির দিকে ফিরে আসা আলোর রাস্তা কমে যায়, ফলে মনে হয় আলো একই বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং পূর্ব থেকে পশ্চিম দিকে চলাচল করছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এখানে যে ইথারের অস্তিত্ব নিয়ে বিভিন্ন যে মতবাদ ছিল তার চুলচেরা বিশ্লেষণ চলছে। জেরান্ডের এই দৈর্ঘ্য সংঘর্ষণের তত্ত্বের সাথে তাল মিলিয়ে ডাচ বিজ্ঞানী হেনরি ডো লরেন্স একটা তত্ত্ব বের করেন ইথারের অস্তিত্ব প্রমাণের জন্য, কিন্তু আলবার্ট আইনস্টাইন তাদের এইসব তত্ত্ব ব্যবহার করে তার আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে পরবর্তী প্রমাণ করেন যে দিলেন যে মহাবিশ্বে ইথারের কোনো অস্তিত্ব নেই, কারণ আইনস্টাইন দ্বিতীয় সূত্রটা ছিল যে দ্রববেগে চলশীল সকল পদার্থের গতিবেগ কি থাকবে, দ্রব থাকবে অথবা স্থির থাকবে, তো এই পরীক্ষার মধ্যে প্রমাণ করেন যে ইথারের কোনো অস্তিত্ব নেই। তবে ইথারের অস্তিত্ব মিথ্যা প্রমাণের জন্য মাইকেলসনকে 1909 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু প্রথমত কাজটা শুরু করেছিল বিজ্ঞানী মাইকেলসন তার ব্যতিচার মাপক যন্ত্রের সাহায্যে কাজটা শুরু করে দেন, তার পরবর্তীতে মৌলিক হিসেবে যোগদান, তো দুইজন মিলে এই পরীক্ষাটা করেছিলেন, এই জন্য তাদের নাম দেওয়া হয়েছিল মাইকেলসন মল্ডিং পরীক্ষা। আচ্ছা, মাইকেলসন মল্ডিং পরীক্ষা
পরীক্ষা আলোর পথে বিশ্লেষণ ফলাফল। এখন কারণ ইথার মাইকেলসন মর্নিং যে পরীক্ষা বলছে যে পৃথিবীতে কোনো ইথার অস্তিত্ব নাই, কিন্তু ইথারের অস্তিত্ব নাই অন্যান্য বিজ্ঞান নাই। এখন ইথারের যে অস্তিত্ব নাই সেই প্রমাণটা তারা এখন এই চিত্রের মাধ্যমে করে দেখা দিয়েছে। অর্থাৎ পৃথিবীতে কোনো ইথারের অস্তিত্ব নেই, কি কতটুকু থাকলে কতটুকু নগণ্য সেটা তারা প্রমাণ করে দেখা দিয়েছে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো আলোক রাশি, আলোর সোর্স, এটা একটা কাঁচ প্লট মিরর আয়না যখন আলোকটা যখন এই কাঁচ ফলকে পড়বে, এখান থেকে পড়ার পর আলোক রশ্মি দেখে যাবে দুইটা ভাগ হয়ে যাবে। একটা হলো আলো লম্ব বরাবর, একটা হলো আড়াআড়ি বরাবর, আর একটা হলো লম্ব বরাবর। অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী কোণ হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই যে কাঁচ ফলকটা এখানে আসছে 45 ডিগ্রি। আমরা কি জানি, যখন কোনো একটা আলো যখন কাঁচ ফলকে পতিত হবে তখন আলোটা কি হবে, এই মিরর দিকে চলে যাচ্ছে, এখান থেকে আবার আলোর প্রতিফলিত হয়ে এই কাঁচ ফলক এখন টেলিস্কোপ দিকে চলে যাবে। একইভাবে এই আরেকটা আলোক রশ্মি এই যে মিরর দিকে যাচ্ছে, এই মিরর থেকে আবার প্রতিফলিত হয়ে আবার এই দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পৃথিবী এদিকে চলে আসতে আসার ফলে এখানে কিছু ব্যতিচারের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ব্যতিচার মানে কি, আমরা জানি কি ব্যতিচারটা কি? ব্যতিচার হলো যখন ব্যতিচারের জন্য দুটো তরঙ্গ উৎস যখন একই বিস্তার একই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যখন সামনের দিকে অগ্রসর, তখন তাদের পরিবর্তন ঘটার ফলে এখানে একটা উজ্জ্বল এবং কি অন্ধকারের সৃষ্টি হয়, ওইটা হলো ব্যতিচার। অর্থাৎ এখানে এই ধরনের একটা ঘটনা হলো, আলোক রশ্মি কি উজ্জ্বল এবং অন্ধকার একটা সজ্জা পাওয়া যাচ্ছে। দেখুন আলোর ব্যতিচারের জন্য, আলোচ্য ব্যতিচারের যে অপসারণটা বলে অপসার হচ্ছে কিনা এটা এখানে প্রমাণ করে দেখাবো। এর জন্য তখন আমাদের পৃথিবী এবং ইথারের মধ্যে যে একটা আপেক্ষিক গতি বিদ্যমান কিনা ওটা তো প্রমাণের জন্য বিভিন্ন আগে বলছে বিভিন্ন অনেক 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 প্রয়োগ করেছেন, প্রয়োগ করে দেখছেন, তারা না দুটো ফলাফল পেয়েছেন। পরবর্তীকালে যে মাইকেলসন যে পরীক্ষা করছেন তা পরীক্ষা দিয়ে না ফলাফল পেয়েছেন। মাইকেলসনের যে পরীক্ষাটা ওটা খুবই খুবই সারা জায়গায় ছিল, এবং এই পরীক্ষার জন্য কিন্তু তিনি পরবর্তীতে নোবেল পুরস্কার মনোনীত হয়েছিলেন। এখন দেখুন আমাদের যে পৃথিবীতে অস্তিত্ব না, এটাতে শুধু বললে হবে না, একটা পরীক্ষামূলক প্রমাণ দেখা দিতে হবে। এই পরীক্ষাটা এলা এটি। এখন আমরা বলছি যে এই চার অস্তিত্ব, এখানে আমরা কি এই ফিগারে দেখা দিচ্ছে এখানে আলোক রশ্মি গতিপথ, আর এদিকে দেখা যাচ্ছে আমরা বলছি যে পৃথিবী এবং যন্ত্র যদি উভয় গতিশীল হয়। এখন দেখো আমাদের যে এখানে যে একটা সমীকরণ বেরিয়েছিলাম যে আমরা এই যে আলোকটা যখন এই দিকে আসবে, আসার পর আলোকটা এখানে বেগে এসে এদিকে চলে যাচ্ছে, আবার এই দিকে চলে যাচ্ছে। এই যে এই দিকে দূরত্ব আর এই দিকে দূরত্ব দুটো কিন্তু সমান, একই দূরত্ব, অর্থাৎ দুটো সমান হবে। আর এইদিকে যে আলোটা যাচ্ছে এখান থেকে যেতে ততটুকু সময় লাগবে, আবার এখান থেকে ফিরে আসতে দেখি এত ততটুকু সময় লাগবে। এটা আমরা এই পরীক্ষা দেখা দিচ্ছে। অর্থাৎ এখানে দেখছি আমরা যে যখন এখানে একটা এখানে দেখতে যে আমাদের যে আলোটা কিন্তু সিটা হলো আলোর বেগ, আর এটা হলো ইথার অস্থির মাধ্যমে যে একটা যন্ত্র, আমরা যন্ত্রের বেগ, অর্থাৎ প্রয়োগ করার জন্য যে বিদেশে আমরা যন্ত্র ব্যবহার করছে যন্ত্রের বেগ, আর সিটা হলো আলোর বেগ। সি আলোর বেগ নিয়ে আমরা এই দৈর্ঘ্যটা এখান থেকে যদি সময় লাগবে আমরা এখন কি করবো দেখাচ্ছি। অর্থাৎ আমরা কি বলছি, যখন আমাদের এল দৈর্ঘ্য পরিমাপ করতে সময় লাগবে T1, অর্থাৎ এখানে যখন এই যে সমস্যা আস্তে আস্তে আমরা আরেকটা জানি যে যদি যন্ত্রের কারণে যদি ইথার অস্তিত্ব প্রমাণের জন্য যন্ত্রের জন্য কি যন্ত্রের কারণে বা ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ যখন বাম দিক থেকে ডান দিকে যাবে তখন বেগের মান কমতে থাকে, আর যখন বাম দিক থেকে ডান বেগ তখন কি বেগের মান বাড়তে থাকে। অর্থাৎ এই প্রমাণের জন্য আমরা একটা সমীকরণ দেওয়া করেছি। যখন এই যখন এল এখান থেকে এই জায়গাতে যাচ্ছে তখন তার সময় লাগছে T1, আবার এখান থেকে এখানে ফিরে আসতে সময় লাগবে T2। তো এখান থেকে এখানে যদি সময় লাগছে টি দূরত্বটা আমরা এই জায়গা থেকে নিয়ে আসছি। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে T ইকুয়াল যে CT1 সমান L প্লাস BT1, অর্থাৎ T1 সমান C বাই L মাইনাস B। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে কি বি এর মান কি কমতেছে, অর্থাৎ এই জন্য সি মাইনাস বি। একইভাবে যখন বাম দিক থেকে ডান দিকে আসবে তখন সি এর পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ আমরা যেখানে CT2 সমান L মাইনাস B2
এবং সি এখান থেকে টি টু সমান এল বাই সি প্লাস বি টু। এখানে আমাদের টিএল সমান কি পেতেছি যে টিএল টি ওয়ান প্লাস টি টু, অর্থাৎ টিএল এর দুইটাকে সি নিয়ে প্রকাশ করলে আমরা এই সমীকরণটা পাচ্ছি, অর্থাৎ একটা টি ওয়ান এর মান। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই যে টি ওয়ান হলো কি টি ওয়ান যে আলোটি যেতে যতটুকু সময় লাগে আসতে ততটুকু সময় লাগে, ওই দুইটার যে সমষ্টি ওটাকে টি ওয়ান প্লাস টি টু, অর্থাৎ এই মানটা আমরা পেয়েছি। একইভাবে আলোক রশ্মিটা যখন আমরা জানি যখন পৃথিবীর সাথে যান্ত্রিক গতিশীল হবে তখন তাদের মধ্যে কি হিসেবে একটা পার্থক্য দেখা যাচ্ছে। কিসের পার্থক্য দেখা যাচ্ছে? এখানে একটা সময়ের পার্থক্য দেখা যাবে, কারণ যে পৃথিবীর সাথে যন্ত্র গতিশীল দুইটার মধ্যে সময়ের পার্থক্য দেখা যাবে। অর্থাৎ যখন দুইটি উভয় গতিশীল হবে তখন দেখা যায় যে আলোক রশ্মিটা আমাদের সাধারণত যে আলোক রশ্মিটা তখন চলে যাচ্ছে এই দিকে, অর্থাৎ তাহলে এখানে কি হচ্ছে দুইটার মধ্যে একটিকে সময়ের পার্থক্য দেখা যাচ্ছে। অর্থাৎ এই দিকে আমাদের যে সময়টা পরিমাপ করবো, অর্থাৎ এই দিকে যেটুকু এই দিকে যে আবার এই দিকে প্রতিফলিত, অর্থাৎ এটা আর এটা দুইটা হলে কি যদি সমান হয় তাহলে আমাদের এখানে একটা টি টু সমান সমান একটা আমরা এখানে যে পরিমাপ করছি টি টু সমান সমান, এখানে এই যন্ত্রের গতিশীলতার কারণে সময়ের যে পরিবর্তন এটা যে টি টু সমান 12 প্লাস সি স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে টি টু সমান 12 রুট সি স্কয়ার বি স্কয়ার, এটা হলো আমাদের যন্ত্রের গতিশীলতার কারণে সময়ের যে পরিবর্তন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আলোক রশ্মি যখন আরবি গেছিল তখন যে সময় ছিল আর যখন গতিশীল হয় তখন তাদের সময় পার্থক্য দেখা দিয়েছে। অর্থাৎ পার্থক্যটা মানে কি, এই দিকে যেতে যতটুকু সময় লাগছিল এখান থেকে এই দিকে যেতে তার সময় একটু কি বেশি লাগে। তো এটাকে আমরা প্রকাশ করতেছি এই জায়গায়। দেখো এখানে দুইটার মধ্যে সময়ের পার্থক্য দেখা দিয়েছে। এই সময়ের যে পার্থক্যটা এটাই এর জন্যই কিন্তু আমাদের ব্যতিচারের জালরের অপসারণ করছে। অর্থাৎ এখানে ইথারের যে অস্তিত্ব এটাই সময়ের পার্থক্যের উপর ভিত্তি করে আমাকে বের করতে হয়েছে। অর্থাৎ আমরা জানি এখানে যে সময়ের পার্থক্য জন্য এখানে দশা পার্থক্য হয়েছে, আর দশা পার্থক্য আমরা কি জানি দশা পার্থক্য সমান সমান এন ল্যাম্ডা ডেল টি টু। তাহলে সময়ের পার্থক্যের জন্য যেহেতু দশা পার্থক্য হয়েছে, আর দশা পার্থক্যের জন্য আমরা কি জানি দশা পার্থক্য হলো আমাদের দশা ভাগ দশা সমান এন ল্যাম্ডা, অর্থাৎ এন ল্যাম্ডা। তো এন সমান সমান কি এন সমান সমান কি করবে এখানে দশা পার্থক্য বাই কি ল্যান্ডা। এই দশা পার্থক্যটা কিসে? দশা পার্থক্যটা হলো এখানে আমাদের এই সময়ের দুইটা সময়ের যে পার্থক্য, অর্থাৎ সময়ের পার্থক্য এটা হলো কি দশা পার্থক্য। এখানে কতটুকু অপসারণ হয়েছে, এখানে ব্যতিচারের জন্য যে একটা অপসারণ হয়ে গেছে, দশা পার্থক্যটার জন্য অপসারণ কতটুকু অপসারণ হচ্ছে এটা আমাদের ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ এখানে যদি আমরা এল বি স্কোয়ার ল্যান্ডা সি স্কোয়ার এই দুইটা মান তো আমরা ইয়ে করতেছি এল সি স্কয়ার বি স্কয়ার ল্যান্ডা সি স্কয়ার। এখন আমরা দেখো এই সমীকরণ আমরা কি দেখতে পাচ্ছি, এখানে থেকে দেখো একটা সি আলোর বেগ আর এটা যন্ত্রের বেগ, আর এখানে দেখো আমাদের এল হলো দৈর্ঘ্য। এই তিনটা মান যদি আমরা কি করতে পারি, এই তিনটা মান ব্যবহার করে আমাদের কি করতে পারি একটা মান পেয়ে যাচ্ছে, ওইটা হলো অপসারণ। অর্থাৎ ইথারের যে অস্তিত্ব আছে ওটার অপসারণ। অর্থাৎ এটা আমরা এখন ক্যালকুলেশন দেখাচ্ছি। এখানে হলো যদি আমরা এখানে অপসারণটা এল এর মান যদি আমরা 11 কিলোমিটার আর বি স্কয়ার মান হলো 3 × 10⁴ মিটার পার সেকেন্ড, ল্যান্ডা সি স্কয়ার মান হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ল্যান্ডা হলো 6 × 10⁻³ মিটার পার সেকেন্ড বসাই তখন আমাদের একটা মান চলে আসবে। ওই মানটা আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমরা ওই মানটা যদি এখানে যে মানটা এই মানগুলো বসানোর পরে আমাদের এখানে একটা মান চলে আসবে। মানটা হলো 0.4। অর্থাৎ পৃথিবীতে যে ইথারের এত জ্বর চলতেছে, পৃথিবীতে অস্তিত্ব আছে অস্তিত্ব নাই, ওইটা তো অনেক বিজ্ঞানী পরীক্ষা করছেন। পরীক্ষা করে এখন মাইক্রোসন মৌলিক যে পরীক্ষাটা করছেন, পরীক্ষার মাধ্যমে তিনি কি পেয়েছেন, তিনি পাইছেন যে অপসারণ, অর্থাৎ এখানে ব্যতিচার জালরের যে সময়ের কারণে যে ব্যতিচার জালরের যে পার্থক্য ঘটছিল, পার্থক্যটা ছিল এন এর পরিমাণ ছিল 0.4। অর্থাৎ এই পার্থক্যটা অত্যন্ত নগণ্য। অর্থাৎ এই পার্থক্যের জন্য এই মানটাকে আমি করতে পারি অপসারণ করতে পারি। অর্থাৎ এই মানটা কোনো পৃথিবীর বেগের কোনো পরিবর্তন করতে পারে না।
এই পার্থক্যটাকে মাইকেলসন মলি এবং অন্যান্য বিজ্ঞান পরীক্ষারাও সাধারণত এই পরীক্ষাটা মাইকেলসন মলি পরীক্ষাটা সাধারণত শুধু যে পৃথিবীর পৃষ্ঠে করছেন তাই নয়, পৃথিবীর উপরে করেছেন, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপর দিকে করেছেন, পৃথিবীর নিচে করেছেন, এবং বিভিন্ন সময় এবং বিভিন্ন সময় পার্থক্যটা করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কালে পার্থক্যটা করবার দেখা গেছে যে প্রতি ক্ষেত্রে এখানে কোনো অস্তিত্ব তারা প্রমাণ পায় না। তাহলে আমরা কি জানি যে মাইকেলসন মলির যে পরীক্ষাটা ছিল যে পৃথিবীতে কোনো তার অস্তিত্ব নাই, কারণ এটা আমরা এখানে জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা মাইকেলসন মলির পরীক্ষা থেকে কি জানতে পারছো? যে পৃথিবীতে কি তার অস্তিত্ব নাই। কারণ হলো এখানে মাইকেলসন মলি পরীক্ষা তাদের যে অপসারণ ছিল খুবই কম, এই অপসারণ নগণ্য, এটাকে সাধারণত ক্যালকুলেশনে আনা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন দেখো মাইকেলসন মলির ইথারের অস্তিত্ব আছে কি না তা আমরা দেখাচ্ছি। এখন দেখো মাইকেলসন মলির ব্যতিচালক মাপক যন্ত্রের পরীক্ষার বর্ণনা কার্যপদ্ধতি, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে উনি এই ইথারের অস্তিত্বটা প্রমাণ করেছেন তাদের বলে কি আমাদের মাইকেলসন মলির ব্যতিচালক মাপক যন্ত্র। এখন দেখো আমাদের মাইকেলসন যন্ত্র তো আমরা এখন পেয়ে গেছি। এখন দেখো মাইকেল যন্ত্র কার্যাবলী দেখো আমাদের কার্যাবলী থেকে আমরা কি প্রথম যন্ত্র বর্ণনা দেখো আমাদের প্রথম যন্ত্রের মধ্যে আমরা একটা সোর্স, M1 একটি আয়না, M2 একটা আয়না, M একটা কাচ ফলক, P একটা কাচ ফলক, টেলিস্কোপ। আমরা জানি যখন আলোটা আসবে, আলোটা যখন আসবে আসার পরে কোথায় আসবে? কাচপাত্র আপতিত হবে, কাচপাত্র আপতিত আলোক রশ্মিটা কি হবে? দ্বিবেগে বেগে যাবে, দ্বিবেগে বেগে যাবে। আমরা জানি যে এমন যে কাচ ফলক আছে, আমার কাচ ফলক সামনের প্রান্তের পারদ দিয়ে পলব্ধ থাকে, তাকে এটা আলোক রশ্মি কি হতে পারে না? প্রতিলিত আবার ফিরে আসে। সেম একইভাবে M2 যে আয়নাটা আছে ওটার সামনে পারদ দিয়ে উপলব্ধ থাকে, যাতে রশ্মিটাকে ভিতরে ঢুকে রাখতে পারে। অর্থাৎ যখন আলোক রশ্মিটা M1 পাতে আঘাত করার পরে সে আবার একই রাস্তায় ফিরে আসবে। সিমিলারলি আলোক রশ্মিটা M2 পাতে যাওয়ার পর আবার একইভাবে একই দিকে ফিরে আসবে। ফিরে আসার পর দুটো আলোক রশ্মি কাজ অতিক্রম করে টেলিস্কোপে যাবে। যখন যাবে দুইটা আলোক রশ্মির মধ্যে কি করবে? পরিবর্তন করবে। পরিবর্তন হলে কি হবে? ব্যতিচার সৃষ্টি হবে। ব্যতিচার সৃষ্টি হওয়া মানে কি এখানে উজ্জ্বল এবং কি অন্ধকারের জালোর। আমরা আগে বলছি যে যখন যদি M1 এবং M2 দুইটা পাত মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের মধ্যে যে বৃত্তাকার জালোর সৃষ্টি হবে। আর যখন M1 এবং M2 এই দুইটা পাতের মধ্যে যদি 90 ডিগ্রি সাথে কম কোণ করে তখন তাদের মধ্যে সমান্তরাল জালোরের সৃষ্টি হবে। সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানতে পারছি এখানে। এখন দেখো আমাদের যে এইখান থেকে আলোক রশ্মিটা এই জায়গায় যেতে যতটুকু সময় লাগবে ওই সময়ে এইখান থেকে আলো এবার যেতে 3বার জিকে বেদ করে। তাহলে এখানে দুইটার মধ্যে কিসের পার্থক্য? দুটো দূরত্ব এখানে সমান হলো না, কিন্তু আমাদের দুটো দূরত্ব সমান হবে। এই আলোক রশ্মি G1 কে এখান থেকে M1 থেকে আলোক রশ্মিটা G1 কে বেদ করতে একবার সময় লাগে, আর M2 তে যে আলোক রশ্মি G1 কে বেদ করতে একই সময় 3বার করে ফেলে। তাহলে তাদের মধ্যে পার্থক্য দেখা গেল। এই পার্থক্যটাকে অপসারণ করার জন্য এখানে এই পি কাজপত্র নেওয়া হয়েছে, পি একটা কাজ ফলক নেওয়া হয়েছে। কি পি পাঁচ ফলকের কাজ হলে কি তাদের দুইটা দৈর্ঘ্য কি করে সমান রাখা, অর্থাৎ এদের মধ্যে যাতে কোনো ব্যালেন্স সৃষ্টি না হয় এই জন্য পি কাজ ফলকটা সে কি করবে এখানে কাজ করতেছে। তাহলে আমাদের এটা থাকাতে আলোক রশ্মিটা কি এখানে আসবে, মানে একইভাবে আসবে, এখানে একটা ব্যতিচার জালের সৃষ্টি হবে, আবার এখান থেকে আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এখন দেখো আমাদের ব্যতিচার জালোরের ব্যবহার করে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখানে নির্ণয় করব। এখন দেখো মাইকেলসন মৌলিক ব্যতিচার মাপক যন্ত্রের পরীক্ষার সাহায্যে একরঙ্গা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। অর্থাৎ একরঙ্গা তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? নির্ণয় করার জন্য আমরা দেখো এখানে কিন্তু আমরা এই যন্ত্রটা দেখে আমরা এখান থেকে একরঙ্গ তরঙ্গ যাচ্ছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে এখন আমরা জানি যে পথ পার্থক্য সম যে আমরা জানি যে পথ পার্থক্য সম 2D সমান n ল্যাম্ডা। 2D হলো দুটোর মধ্যে
দুইটাই পথ পার্থক্য, অর্থাৎ M1 থেকে আর M2 তে আলো বেশি যাবে, তার পথ পার্থক্য। এন ল্যান্ডা, ল্যান্ডার তরঙ্গ দৈর্ঘ্য, এন হলো কি জালের সংখ্যা, অর্থাৎ উজ্জ্বল অর্থাৎ অন্ধকারের জালের সংখ্যা। এখন দেখো আমরা এই যে যন্ত্রটা বলছি এখানে হলো M1 এবং M2। M1 স্থির, M2 হলো কি অগ্রপশ্চাৎ করা যায়। এখন M2 কে যদি আমরা λ/2 পরিমাণ বাড়াই, তাহলে আমাদের কি হবে, এখানে একটা আমাদের এই সমীকরণের পরিবর্তন চলে আসবে। অর্থাৎ এখানে আমাদের λ/2 যদি এখানে বৃদ্ধি করি, তাহলে আমাদের n+1 আস্তে আস্তে এখানে দেখো, এখানে এই ডি ডিস্টেন্সের জন্য, অর্থাৎ এখানে যদি আমরা এই দৈর্ঘ্যটা ডি ডিস্টেন্স, ডি দৈর্ঘ্য যদি প্রতি ক্ষেত্রে λ/2 বৃদ্ধি করি, তাহলে আমাদের পরবর্তী উজ্জ্বল জালার পাবো। তো উজ্জ্বল জালারের জন্য আমাদের একটা সমীকরণ, উজ্জ্বল জালারের জন্য আমাদের একটা M1 থেকে যে রশ্মিটা আসবে তার জন্য তার জালার সঙ্গে যদি n হয়, তরঙ্গ যদি এত হয়, আর দুটোর দৈর্ঘ্য যদি d হয়, তাহলে আমরা ল্যান্ডার সঙ্গে পাচ্ছি। একই ডি হলো মাইক্রোস্কোপের দৈর্ঘ্য, কারণ স্ক্রু টেলিস্কোপের মধ্যে একটি মাইক্রোস্কোপ থাকে, তার একটা দৈর্ঘ্য নির্ণয় দৈর্ঘ্য আছে আমাদের। একইভাবে আমরা 2t2 = n2 ল্যান্ডা পাচ্ছি। এখন 1 নং 2 নং সমীকরণ সিঙ্গেল হয়ে গেলে ল্যান্ডা সমান 2d - এরকম সমীকরণ, অর্থাৎ এখানে পাচ্ছি ল্যান্ডা সমান 2x/n। এখন এই x টা হলো আমাদের এই M1 এখান থেকে এটার যে একটা সরণ, দূরত্ব, এটাকে আমরা x দ্বারা প্রকাশ করেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাইকেলসন-মর্লির যন্ত্রের পরীক্ষা ও কার্যপদ্ধতি মোটামুটি ধারণা পেয়েছো, এবং এই যন্ত্রের সাহায্যে ইথার অস্তিত্ব প্রমাণ করেছিল, এগুলো তোমরা মোটামুটি ধারণা পেয়েছো। এখন এই যন্ত্রে শুধু যে মাইকেলসন-মর্লির যদি ইথারের অস্তিত্ব প্রমাণ করছো তাই না, এর আর কতগুলো ব্যবহার আছে। ব্যবহারগুলো এরকম: মাইকেলসন মাপক যন্ত্রের ব্যবহার হলো একরঙ্গ আলো তরঙ্গ নির্ণয়। অর্থাৎ একরঙ্গ আলো তরঙ্গ নির্ণয় আমরা একটু একে দেখাইছি। তার মধ্যে প্রতিসংখ্যা নির্ণয় করা যায়। প্রতিসংখ্যা মানে কি, আমরা জানি যে হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের যে প্রতিসংখ্যা নির্ণয় পদ্ধতি ব্যবহার করার জন্য মাইকেলসন ব্যতিচার মাপক যন্ত্র ব্যবহার করা যায়। শুধু তাই না, এই যন্ত্রের সাহায্যে দুটি তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য নির্ণয় করা যায়। অর্থাৎ একটি পাতলা ঝিল্লির ব্যাস নির্ণয় করা যায়, তারকার কৌণিক ব্যাস নির্ণয় করা যায়, সূক্ষ্ম বর্ণরেখা বিশ্লেষণ। এখন দেখো, সূক্ষ্ম বর্ণরেখা বিশ্লেষণ বিবেচনা করতে, বর্ণরেখা মানে কি, এখানে দেখো আমরা জানি যে যখন কোনো একটা সাদা আলোর মধ্যে দিয়ে আলো প্রবেশ করে, তখন আলোটা কি হয়, তার 7টা বর্ণে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিন্যাসে করা হয়। তেমন ফিজের মধ্যে যে আলোটা প্রকাশ করে, তাহলে কি তার মধ্যে যখন আলোটা কি একটা বিচ্ছুরণ ঘটে। অর্থাৎ এই যে মাইকেলসন মাপক কি করে, এই সূক্ষ্ম বর্ণালীর রেখা পর্যালোচনা করে তাদের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে সাহায্য করে। তারপরে কোন কাজতলের মসৃণতা পরীক্ষা করো, অর্থাৎ কোন কাজতল কতটুকু মসৃণ অমসৃণ, কারণ কাজতলের মসৃণতা ভিত্তি করে অনেক কিছু নির্ধারণ করতে হয়। ওইগুলির বর্ণনা সাধারণত আমরা এই হিসেবে পেয়ে থাকি। তারপর আছে তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে স্কেল স্থানাঙ্ক, অর্থাৎ এখানে আমাদের কিন্তু কিছু মাইকেলসন-মর্লির যন্ত্রের সাহায্যে আমরা কি তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তাইলে আমাদের মোটামুটি আলোচনা ছিল এই পর্যন্ত আজকে। যেহেতু মাইকেলসন-মর্লির আলোচনার শিরোনাম ছিল মাইকেলসন-মর্লি, তাহলে তোমরা মোটামুটি আমাদের এই ধারণাগুলো মোটামুটি তোমরা পেয়ে গেছো যে শিরোনামের উপর ভিত্তি করে আমরা মাইকেলসন-মর্লির যে পরীক্ষাটা বর্ণনাটা, এখান থেকে আমরা এখানে সবকিছুই ছিল আমাদের ইথারের অস্তিত্ব প্রমাণ করার জন্য অনেকজন বিজ্ঞানী কাজ করে গেছেন। শেষ পর্যন্ত মাইকেলসন-মর্লির যে পরীক্ষাটা, ওই পরীক্ষাটা কি ফলপ্রসূ হয়েছে, এবং ওই পরীক্ষার মাধ্যমে আমাদের